আগুনের ঘটনার পর 14 জনকে জীবিত অবস্থায় তারা উদ্ধার করেছেন। এছাড়া এলাকার মানুষ 30 থেকে 35 জনকে আহত অবস্থায় উদ্ধার করেছেন, যারা আগুনের ঘটনার সময় ভবনের বিভিন্ন তলা থেকে 2 তলা 3 তলা থেকে আত্মরক্ষার প্রাণ বাঁচানোর জন্য লাফিয়ে পড়েছিলেন। তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো নিহতের কোনো খবর আমরা পাইনি। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আমাদেরকে যেটা বলছেন যে তারা আগুন যতক্ষণ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে না আসবে ততক্ষণ পর্যন্ত তারা সেই চেষ্টা চালিয়ে যাবেন এবং আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তারা ভবনের তল্লাশি করবেন ভেতরে কোনো মানুষ আছে কিনা এবং আগ্রাসী বন্যায় পানির নিচে 11 জেলা, বৃষ্টিতে লক্ষ্মীপুরে নতুন নতুন এলাকা প্লাবিত, ভেঙে গেছে ছোট ফেনী নদীর মুসাপুর ক্রুইজ গেট, দুর্গম এলাকায় সুপেয় পানি ও খাদ্য সংকট। শিক্ষার্থীদের ওপর আনসারদের হামলায় নেতৃত্ব দেন স্বেচ্ছাসেবক লীগ নেতা, দাবি সমন্বয়কদের, ষড়যন্ত্র প্রতিহতের হুঁশিয়ারি উপদেষ্টাদের, গ্রেপ্তার 375 সদস্য কারাগারে। জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন কাল প্রত্যাহার হলে নিবন্ধন প্রক্রিয়া শুরু জানালেন আইনজীবী। অন্তর্বর্তী সরকারের রোড ম্যাপ নিয়ে ধোঁয়াশা বিএনপির, যৌক্তিক সময়ে নির্বাচন দাবি। রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার হাসানুল হক ইনু নেওয়া হল ডিবিতে। হত্যা মামলায় গোলাপ শাহ এবং সাংবাদিক দম্পতি রূপা শাকিল 5 দিন করে রিমান্ডে। জন্মাষ্টমীতে মন্দিরে মন্দিরে শ্রীকৃষ্ণের পূজা অর্চনা, বিভিন্ন স্থানে শোভাযাত্রা। প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা করা সরকারের দায়িত্ব, বললেন প্রধান উপদেষ্টা। জনপদের সময় সঙ্গে আসছি আমি পরিচয়। রাতভর বৃষ্টির পর লক্ষ্মীপুরে বাড়তে শুরু করছে বন্যার পানি। পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন 3 উপজেলার কয়েক লাখ মানুষ। অনেকেই ছুটছেন আশ্রয় কেন্দ্রে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় দুর্গম এলাকার মানুষেরা পাচ্ছেন না খাবার সহায়তা। লক্ষ্মীপুর থেকে বিস্তারিত জানিয়েছেন আতাউর রহমান। লক্ষ্মীপুর পুলিশ লাইনের সামনে যে মূল সড়ক, তার পাশে এই জায়গাটিতে যে পরিমাণ পানি জমেছে আপনারা দেখতেই পাচ্ছেন। আমার পেছনে যে বাসাগুলো আছে সেই ঘরগুলোর বাসিন্দারা আরো 2 দিন আগে এই ঘর থেকে চলে যেতে বাধ্য হয়েছেন, কারণ আর 2 দিন আগ থেকে এখানে প্রচন্ড পরিমাণ পানি উঠছিল। তারা জানিয়েছেন গত 2 দিন আগ পর্যন্ত তারা এই বাসাগুলোতে ছিলেন। কেউ খাটের নিচে ইট দিয়ে খাট উঁচু করে খাটে অবস্থান নিয়েছিলেন। প্রায় প্রত্যেকটি ঘর অর্ধেক পরিমাণ পানির নিচে তলিয়ে গেছে। এখানকার বাসিন্দারা বলছেন এখানে এ ধরনের প্রায় সখানেক ঘর রয়েছে। 4 থেকে 500 মানুষ এখন রাস্তার পাশে অথবা নিকটস্থ কোথাও কোনো আশ্রয় কেন্দ্রে গিয়ে অবস্থান নিয়েছেন। খাওয়া দাওয়া এখানে করার মতো কোনো ক্যাপাসিটি না, এত পর্যন্ত পানি আর সবকিছু তলা লেগে গেছে পানি। ফেনী বন্যার পানি যখন ক্রমে পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছিল, তখন ধীরে ধীরে নোয়াখালী এবং লক্ষ্মীপুরের এই নিম্নাঞ্চলগুলো প্রথমে প্লাবিত হয় এবং তারপর ধীরে ধীরে পানি আরো বাড়তে থাকায় বহু জায়গায় মহাসড়ক পর্যন্ত পানির নিচে ডুবে গেছে। তো এখানকার বাসিন্দারা বলছেন পানির নিচে তাদের চুলো বা অন্যান্য জিনিস তলিয়ে যাওয়ার কারণে তারা রান্না বান্নাও করতে পারছেন না। এই মুহূর্তে তারা খাদ্য সংকটে আছেন। তারা পুরোপুরি নির্ভর করে আছে কোন হৃদয়বান মানুষ যারা এই মুহূর্তে ত্রাণ বিতরণ করছেন বা সরকারি যে সংস্থাগুলো ত্রাণ বিতরণ করছেন, তারা যদি তাদেরকে ত্রাণ দেন তাহলে তারা খেয়ে পরে বাঁচতে পারবেন। অনেকে এখানে গবাদি পশু বা অন্যান্য জিনিস পালনের উপর নির্ভরশীল। আমরা দেখেছি তারা নিজেদের প্রাণের তোয়াক্কা না করেও চেষ্টা করেছে তাদের গবাদি পশুগুলোকে যেন বাঁচানো যায়। যে পরিমাণ পানি এসছে সে পরিমাণ পানি সরে যেতে পারছে না, কারণ এখানকার যে আশপাশের খালগুলো রয়েছে সে খালগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে সহজে পানি সরতে পারছে না। তো এই কারণে তারা প্রশাসনের প্রতি আবেদন জানিয়েছেন যে প্রশাসন যেন দ্রুত এই খালগুলো সংস্কারের ব্যবস্থা করে।
নোয়াখালী থেকে লক্ষ্মীপুর আসার পথে মহাসড়কের অনেক জায়গা দেখেছি যেগুলো পানির নিচে প্লাবিত হয়েছে, এবং যার কারণে ত্রাণবাহী যে গাড়িগুলো আসার সেগুলো কিন্তু আসতে সমস্যায় পড়ছেন, এবং বিভিন্ন জায়গায় গাড়িতে করে সেই ত্রাণগুলো পৌঁছানোর উপায় নেই। পানি যদি এর চেয়ে বেশি হয় তখন সেখানে মানুষও আর হেঁটে যাওয়ার উপায় নেই। লক্ষ্মীপুরের পুলিশ লাইনের সামনে থেকে আতাউল কাউসার, সময় সংবাদ। পানির প্রচন্ড চাপে বঙ্গোপসাগরের মোহনায় নোয়াখালী ফেনী জেলার সংযোগস্থলে ছোট ফেনী নদীর মুছাপুর ক্লোজার ভেঙে গেছে। এতে জোয়ারের সময় উল্টো লোকালয়ে ঢুকবে সমুদ্রের পানি। অন্যদিকে আগ্রাসী বন্যায় ভাসছে গ্রামের পর গ্রাম। বিস্তারিত জানিয়েছেন আতিয়া সজল। নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার দক্ষিণ সীমানায় বঙ্গোপসাগরের একেবারে কোল ঘেঁষে এই মুছাপুর ক্লোজার ও ছোট ফেনী নদীর অবস্থান। সোমবার সকাল থেকেই ফাটল দেখা যায় এই ক্লোজারে। সময় গড়াতেই এই ক্লোজারটি পানির তোড়ে ভেসে যায় সমুদ্র পানি। ফেনী সদর শহরের পানি কিছুটা কমলেও সদরের বিভিন্ন উপজেলা ও দাগনভূঞা সোনাগাজীতে পানি বেড়ে চলছে গত 3 দিন ধরে। ফেনীর 6 উপজেলার 43টি ইউনিয়নে সমভাবে ত্রাণগুলো বন্টন করার কথা, অব্যবস্থাপনার কারণে তা হচ্ছে না। যার কারণে যেখানে ত্রাণ পাচ্ছে সেখানে একাধিকবার মানুষ ত্রাণ পাচ্ছে, আবার যেখানে পাচ্ছে না অনেকে মোটেই পাচ্ছে না। এজন্য স্থানীয়রা বা বিভিন্ন ভুক্তভোগীরা অব্যবস্থাপনাকে দায়ী করছেন। আমরা পাই নাই, অনেকে খাবার, নিরাপদ পানি, এমনকি আলোর ব্যবস্থা না থাকার কারণে মোমবাতির অভাব বোধ করছি। খুব খানা দানা আমাদের ঠিক মতন আসে নাই। তো খানা দানা কেউ আসে একবার জায়গা 3 বার নিচে, কেউ একবার হয়। নতুন করে বন্যার কবলে পড়া সোনাগাজী এবং দাগনভূঞাতে শুকনো খাবার, পানি জাতীয় খাবার দেওয়া জরুরি হয়ে পড়েছে। সেই সাথে মহিলাদের হাইজেনিক মেনটেন করার বিভিন্ন উপকরণ দেওয়া জরুরি বলে মনে করছেন এখানকার ভুক্তভোগীরা। নিচে যে পরিমাণে পানি ছিল আমাদের দোতলা পর্যন্ত পানি উঠে গেছে। আমার বাসার যত মালামাল ছিল সকল মালামাল সবকিছু নষ্ট হয়ে গেছে। পানির অনেক কষ্ট, ছেলে মেয়ে আছে ওদেরকে বাঁচাতে হবে। ইতিমধ্যে বিশুদ্ধ খাবার পানি এবং স্বাস্থ্যসম্মত খাবারের অভাবে জেলার বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে ডায়রিয়া সহ চর্মজনিত রোগ দেখা দিয়েছে। গত কয়েকদিনের বন্যায় যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার সঠিক তথ্য প্রমাণ প্রশাসন থেকে বা কোনো মহল থেকে দিতে পারছেন না। কি পরিমাণ প্রাণহানি হয়েছে এ বিষয়ে স্বচ্ছ কোনো তথ্য নেই সংশ্লিষ্টদের কাছে। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। এদিকে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে কুমিল্লা, চাঁদপুর, ঝালকাঠি ও রাঙ্গামাটিতে। পরিস্থিতির উন্নতি হয়েছে খাগড়াছড়িতে। এর মধ্যে কুমিল্লার আশ্রয় কেন্দ্রগুলোতে ভিড় রয়েছে বানভাসীদের, বিপাকে নারী, শিশু ও বৃদ্ধরা। কুমিল্লা বুড়িচং উপজেলার এই আশ্রয় কেন্দ্রে প্রতিদিনই ভিড় বাড়ছে বানভাসী মানুষের। কেউ সঙ্গে আনছেন গৃহপালিত পশু। শত শত মানুষের ভিড়ে বেশি দুর্ভোগে নারী, শিশু ও বৃদ্ধরা। সোমবার জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে দিন যত যাচ্ছে ততই অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতির। এমন অবস্থায় বুড়িচং উপজেলার বাক্সিমূল ইউনিয়নের কয়েকটি আশ্রয় কেন্দ্রে খাদ্য সহায়তা দিয়েছে র্যাব। বন্যার্তদের সহায়তায় সার্বক্ষণিক পাশে থাকার প্রতিশ্রুতি বাহিনীর এই কর্মকর্তার। কেউ যদি বন্যার্ত পরিবার যারা এখনো ভিতরে আটকে আছে তারা যদি কেউ আসতে চায়, আমাদের সহায়তা যারা আছে তাদের নিরাপদে স্থান পৌঁছে দিচ্ছে। এবং এছাড়াও অনেকে অসুস্থ আছে, কেউ যদি হসপিটালে যেতে চায় আমরা তাদেরকে হসপিটালে চিকিৎসা নিতে পারে সেই ব্যবস্থা। বানভাসী মানুষের দুর্ভোগের চিত্র দেখা গেছে চাঁদপুর, ঝালকাঠি সহ 2 পার্বত্য জেলা রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে। এর মধ্যে চাঁদপুরের ফরিদগঞ্জে বানের পানিতে তলিয়ে আছে বিস্তীর্ণ এলাকার বসতবাড়ি ও ফসলি জমি। একই দশা ঝালকাঠি ও ঝিনাইদহে। টানা বৃষ্টিতে এসব জেলায় জলাবদ্ধতা তৈরি হয়েছে শহরের বিভিন্ন এলাকায়। পাহাড়ি ঢলে পানি বৃদ্ধি অব্যাহত আছে রাঙামাটির কাপ্তাই হ্রদে। এতে শহরের আসাম বস্তি, শান্তিনগর সহ বেশ কয়েকটি এলাকার বসত ঘরে ঢুকেছে পানি। পরিস্থিতি মোকাবিলায় কয়েক ঘন্টার জন্য খুলে দেওয়া হয় জলবিদ্যুৎ কেন্দ্রের সুইচ গেট। বিপরীত চিত্র দেখা গেছে পাশের জেলা খাগড়াছড়িতে। পানি নেমে গেছে সদর, দীঘিনালা, পানছড়ি ও রামগড়ের বিভিন্ন এলাকার বসতবাড়ি ও কৃষি জমি থেকে। ওমর ফারুক, সময় সংবাদ। ভারী বৃষ্টি না হলে 48 থেকে 72 ঘন্টার মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বর্ষাকালে ফারাক্কা বাঁধের গেট প্রতি বছর খোলা থাকে উল্লেখ করে বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে নতুন করে বাংলাদেশে বন্যার সংখ্যা নেই। পানি ভবনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। ফারাক্কা
দেশের ইন্ডিয়ান পার্টে বন্যা চলছে, কিন্তু আমাদের দেশে বন্যার কোনো আশঙ্কা এই মুহূর্তে নেই। গঙ্গা পদ্মা নদীর পানি সমতল একদম স্থিতিশীল অবস্থায় রয়েছে। শুষ্ক মৌসুমে পানি আটকায়, তারা পানিরও ডাইভার্ট করে দিয়েছে। বর্ষাকালে ফারাক্কা সাধারণত খোলাই থাকে। বিজ্ঞান মতে যেটা বুঝে থাকে যে ফারাক্কার গেট এই মুহূর্তে সবগুলো খোলাই রয়েছে, অর্থাৎ পানি গেট খুলে দিয়ে বন্যা হয়ে যাওয়ার মতো এমন কোনো সিচুয়েশন ফারাক্কাতে নেই। কুশিয়ারা নদীর অবনশীল পয়েন্ট সেটা বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেটা আজকের মধ্যে নেমে যাবে আমরা আশা করছি। এবং কুমিল্লার বন্তি নদী রয়েছে, সেটা বিপদসীমার 42 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেটা আগামী 48 ঘন্টার মধ্যে আমরা আশা করছি জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব হাসান বলেছেন, কুমিল্লা সহ পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকায় নতুন কোন এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা। সচিবালয়ের ব্রিফিংয়ে একথা জানান তিনি। বন্যার পানিতে ডুবে 23 জনের মৃত্যু, 2 জন নিখোঁজ রয়েছে বলেও জানান তিনি। দেশের উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের যে নদ নদীগুলো রয়েছে সেগুলো পানি সমতল ক্রমাগত হ্রাস পাচ্ছে। কুমিল্লা এবং ফেনীতে বন্যা পরিস্থিতি উন্নতি অব্যাহত রয়েছে। আগামী 48 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল এবং সেখানে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই, যে কারণে পানি আরো হ্রাস পাবে। 11টি জেলায় মোট 11,38,048 পরিবার পানিবন্দী রয়েছে। ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা 57,01,204 জন। আর এ পর্যন্ত মৃতের তথ্য আমরা পেয়েছি 23 জনের, আর নিখোঁজ তথ্য রয়েছে আমাদের 2 জনের। এটি পরিবারের ত্রাণ সামগ্রীর মজুদ এবং বিতরণ কার্যক্রম সন্তোষজনকভাবে চলছে। টিএসসিতে ভিড় সব বয়সী মানুষের, কারো হাতে নতুন পুরাতন কাপড়, কারো হাতে খাদ্য সামগ্রী, আবার কেউ এসেছেন বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে এক কাতারে সবাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্য কার্যক্রমে ভিড় করে। বন্যার্তদের আর্তনাদে ঘুমাতে পারে না 6 বছরের নিহা। জমানো টাকা দিয়ে শান্ত হয়নি মন, নিয়ে এসেছে টিফিনের টাকাও। শুধু নিহা নয়, ঘরে বসে নেই তার সমবয়সীরাও। জন্মদিনের টাকা, শখের সাইকেল কেনার টাকা কিংবা জমানো ব্যাংক নিয়ে ট্রিট করছে টিএসসি চত্বরে। কেউ কেউ হাজির হয়েছে নিজের প্রিয় খেলনা নিয়েও। আমি আমার বার্থডে টাকাটা বন্যার্থদের জন্য ডোনেট করে দিয়েছি। বন্যার্থদের জন্য আমি খুবই আপ্লুত এবং আমি খুবই গর্ববোধ করছি যে ছোট ছোট বাচ্চারা যেভাবে এগিয়ে এসেছে, এবং আমি এইটুকু বিশ্বাস করি আমার স্বপ্নের সোনার বাংলাদেশটা এরাই আগামীর কর্ণধর। সোমবার টানা 5ম দিনের মতো চলা গণত্রাণ সংগ্রহ শুরু হয় সকাল 10টায়। এরপর থেকেই ত্রাণ নিয়ে টিএসসিতে ভিড় জমান সব শ্রেণীর মানুষ। সবার প্রত্যাশা দেশের দুর্যোগে একযোগে মিলে বৈষম্যহীন বাংলাদেশ করা। 1,02,000 টাকা অনুদান দিয়েছে বন্ধু ওয়েলফেয়ার সোসাইটি। এরকম করে সব সময় সর্বক্ষণ আমাদের প্রতিষ্ঠান আমাদের পাশে এবং সাধারণ জনগোষ্ঠী মানুষের ত্রাণ সহায়তা করে আসছে এই পর্যন্ত। এই কাজটার মাধ্যমে আসলে আমরা দেখাতে চাই যে সমাজের আর 5টা মানুষের মতো আমরা যারা হিজড়া জনগোষ্ঠী আছি তারাও আসলে এগিয়ে যেতে পারবো। এটা আসলে শেখাতে হবে না, দেশপ্রেমটাই আপনা আপনি চলে আসে। ত্রাণ সংগ্রহের পাশাপাশি বন্যা কবলিত এলাকায় পৌঁছানোর কার্যক্রম চলছে সমানভাবে। বন্যা দুর্গত বিভিন্ন জেলায় সশরীরে এবং প্রশাসনের সাহায্যে দুর্গম অঞ্চলেও ত্রাণ বিতরণ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মনির হোসাইন, সভা সংবাদ, ঢাকা। 22 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে গাজী টায়ার কারখানার আগুন দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে লাগে দীর্ঘ সময়। 14 জনকে জীবিত উদ্ধার, এখন নিখোঁজের অপেক্ষায় সরঞ্জা। শিক্ষার্থীদের উপর আনসারদের হামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা নেতৃত্ব দেন উল্লেখ করে জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। সাবেক ডিজি সহ সবার বিচার, ধর্ষণকে ফ্যাসিবাদ মুক্ত করার দাবিতে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন শিক্ষার্থীরা। রোববার রাতের হামলায় সমন্বয় ছাত্র সহ 20 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানান তারা। বলেন, অন্তর্বর্তী সরকারের 1 মাস না যেতেই আনসারের পোশাকে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে আনসার লীগের সদস্যরা। হামলায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান শিক্ষার্থীরা। আমরা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আপনি আমাদেরকে বলুন
5 তারিখ চলে গিয়েছে, আজকে 26 তারিখ, এখনো পুলিশ কেন পুরোদমে মাঠে নেই? যে সকল আনসার লীগের সদস্যরা গতকালকে চক্রান্তের সাথে জড়িত ছিল এবং গতকালকে এই যে প্রোগ্রামটি ছিল এটিকে একটি চক্রান্তে নিয়ে যাওয়ার জন্য যারা ওইখানে সক্রিয় অংশগ্রহণ করেছে তাদেরকে এই সকল প্রকার আনসারের সুযোগ সুবিধা থেকে অব্যাহতি দিতে হবে। সচিবালয় শিক্ষার্থীদের উপর যারা হামলা চালিয়েছে তারা আনসারের ছদ্মবেশে এসেছিল। বিশৃঙ্খলা সৃষ্টি তাদের মূল উদ্দেশ্য ছিল বলে জানিয়েছেন উপদেষ্টারা। সকালে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন সমন্বয় হাসনাত আব্দুল্লাহ সহ আহতদের দেখতে যান কয়েকজন উপদেষ্টা। আহতদের খোঁজ খবর নিয়ে তারা বলেন যারাই ষড়যন্ত্র করবে রোববার সারাদিন সচিবালয় অবরুদ্ধ করে রাখে সাধারণ আনসার সদস্যরা। চাকরি জাতীয়করণের দাবির এই কর্মসূচিতে সচিবালয়ের ভেতরে আটকে পড়ে কয়েকজন উপদেষ্টা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আর তাদের বের করে আনতে শিক্ষার্থীরা